ছেলের গল্প বলার আগে মায়ের গল্প বলি। ছেলের তখন অনেক নাম হয়েছে, বই লিখে বই বিক্রি করে রোজগারও অনেক। বাবার ইচ্ছে বাড়িতে খুব আলো জ্বালিয়ে বাজনা বাজিয়ে ধুমধাম করে পুজো হোক। মার ইচ্ছে কিন্তু অন্যরকম। মা চান পুজোতে ধুমধাম থাক, বরং গরিব দুঃখীদের খাওয়ানো হোক। ছেলে বললেন, ঠিক আছে, দুই হবে, ধুমধাম বাজনাটাও হবে, ৫টা গ্রামের গরিব দুঃখীদের খাওয়ানোটাও বাদ যাবে না। এই মায়ের হাতে গয়না বলতে এক রূপোর খাড়ু, তা নিয়ে একজন ঠাট্টা করলেন, এমন বিখ্যাত যার ছেলে, তার হাতে শুধু রূপোর খাড়ু। মা বললেন, বাছা, এই হাতে রান্না করে হাজার হাজার লোককে অন্ন দিয়েছি উড়িষ্যার দুর্ভিক্ষের সময়, তাতেই আমার হাত গয়নায় ভরে গেছে। তুমি সে গয়না দেখতে পাচ্ছ না। এই গয়না পরা নিয়ে আরেকটা গল্প আছে। ছেলের শখ হয়েছে মার জন্য গয়না বানানোর। মা বললেন, একটাই কিন্তু হবে না, তিনখানা গয়না চাই আমার। ছেলে তাতেই রাজি। কি কি গয়না চাই একবার বলো। মা বললেন, একটা গয়না গ্রামের ছেলেদের জন্য একটা বিনে মাইনের স্কুল করে দাও। আরেকটা গয়না গ্রামের গরিবদের জন্য একটা ডাক্তারখানা করে দাও, যেখানে তারা বিনে পয়সায় চিকিৎসা করাতে পারবে, বিনে পয়সায় ওষুধ পাবে। আর ৩ নম্বর গয়না, আমার গ্রামের দুস্থ ছেলেদের থাকা খাওয়ার একটা বন্দোবস্ত করে দাও। তা ওই ৩খানা গয়নাই করে দিয়েছিল ছেলে। এমন মায়ের ছেলে সারা জীবনের টুকরো টুকরো কিছু গল্পই শুনবো আমরা আজ। ১৯ শতকের বীরসিংহ। তখনকার দিনের হুগলি আজকের দিনের মেদিনীপুর জেলা। ১৮২০ খ্রিস্টাব্দের ২৬শে সেপ্টেম্বর, মঙ্গলবার। কোমরগঞ্জ গ্রামের হাট থেকে ফিরছেন এক ব্রাহ্মণ যুবক। চলছেন বীরসিংহের পথে। উল্টো পথে হনহনিয়ে আসছেন এক বর্ষীয়ান ব্রাহ্মণ। পথের মধ্যেই দেখা হলো বাবা আর ছেলের। বাবা বললেন, একটা এঁড়ে বাছুর হয়েছে। ব্রাহ্মণ যুবকটি ভাবলেন, বাড়ির গরুটির বাচ্চা হয়েছে বুঝি। বাড়ি ফিরেই তিনি গোয়াল ঘরের দিকে হাঁটা ধরলেন। বর্ষীয়ান ব্রাহ্মণ মানে বাবা হেসে বললেন, ওদিকে নয়, এদিকে এসো। ছেলেকে নিয়ে আরেক ঘরে ঢুকলেন। নবজাতককে দেখালেন। বললেন, একে এঁড়ে বাছুর কেন বললাম জানো? এ এঁড়ে বাছুরের মতো একগুঁয়ে হবে, যা ধরবে তাই করবে, কাউকে ভয় করবে না। ওর নাম রাখলাম ঈশ্বরচন্দ্র। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। শিক্ষক মশাইরা নাম রাখলেন বিদ্যাসাগর। দেশের লোকে বলল দয়ার সাগর। বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী, আর ঠাকুরদাদা রামজয় তর্কভূষণ। ছেলেবেলায় একবার ঈশ্বর বাবার সাথে কয়েক ক্রোশ পথ হেঁটে চলে আসেন কলকাতায়। তখন তো আর গাড়ির চলাচল এমন ছিল না, আর যাও বা ছিল, তাতে করে চলাফেরা করে কি গরিব লোকের পোষায়? তাই হেঁটে চলা। চলতে চলতে ছেলে দেখলো রাস্তার ধারে ধারে বাটনা বাটার শিল। বাবা, রাস্তার ধারে শিল পোতা কেন? শিল নয় রে বোকা, ওগুলো মাইলস্টোন। সে আবার কি জিনিস? বাবা বুঝিয়ে বললেন, মাইল মানে আধক্রোশ, আর স্টোন হলো পাথর। আধক্রোশ পর পর ওই রকম একটা করে পাথর বসানো কেন? ওটা হলো দূরত্বের চিহ্ন। কলকাতার ১ মাইল দূরে যে পাথর, তাতে ১ লেখা আছে, এটাতে ১৯। তার মানে আমরা কলকাতা থেকে ১৯ মাইল দূরে আছি। দেখে শুনে ঈশ্বর বলল, এটা তবে ইংরেজির ১, আর এটা ৯। বেশ। ছেলে তখন মনে মনে ঠিক করলো, পথেই সে ইংরেজি অঙ্ক শিখে নেবে। আর কি আশ্চর্য, শিখলো। ১৯ থেকে ১০ পর্যন্ত এসে খুব নিশ্চিন্ত মুখে সে জানিয়ে দিল, বাবা, আমার ইংরেজি অঙ্ক শেখা হলো। বাবা তো অবাক, বলে কি? আচ্ছা, পরীক্ষা হোক, বলো, এটা কত? ৯। এবার ৮। এবার ৭। ও, তাই বলো। বাবা বুঝতে পারলেন ছেলে আন্দাজে বলছে।
উল্টো দিক থেকে পরপর বলে যাচ্ছে সংখ্যা। তাই তিনি একটা চালাকি করলেন। ৬-এর মাইলস্টোন না দেখিয়ে ওই সময় তাকে অন্যমনস্ক রেখে একেবারে ৫-এর অঙ্কে এসে পড়লেন। বলো এবার কত? তখন পরবর্তীকালের বিদ্যাসাগর, তখনকার সেই ঈশ্বর, একটু জব্দ করলো বাবাকে। বলল, বাবা, এটা হবে ৬, কিন্তু ভুলে লিখেছে ৫। এমনই ছিল তার শেখবার আগ্রহ আর মেধা। কলকাতায় ঠাকুরদাসের মনিবের বাড়িতে এখন ঈশ্বরের আস্তানা। বাবার আয় নেই বললেই চলে। তদুপরি কলকাতায় বাস, ফলে কষ্টের শেষ নেই। কখনো ভাত জুটছে, কখনো জুটছে না। পরনে বাড়ির চরকা কাটা মোটা কাপড়, খাটুনির অন্ত নেই। জনা চারেকের রান্না রাঁধতে হচ্ছে নিজেকেই। বাজার করো, রাঁধো, বাড়ো, বাসন মাজো। আর রান্নাঘরেই বলো, শোবার ঘরেই বলো, ঘরের অবস্থা ছিল চমৎকার। একতলার অন্ধকার ঘুপসি ঘর, জানলা নেই কোনো দিকে। তারই মধ্যে রান্না, থাকা, খাওয়া, নর্দমার বিশ্রী গন্ধ আর কিলবিল করে পোকা ঢুকছে ঘরে। তাই তাড়াবার জন্য খাওয়ার সময় ১ ঘটি জল নিয়ে বসে থাকে ঈশ্বর। এত সব করে পড়া হয় কখন? কলেজে যাবার সময় বা ফিরবার সময়, পথে পথে, নয়তো রাত্রে, গভীর রাত্রে, কোনোদিন মধ্যরাত পর্যন্ত জেগে, কোনোদিন সারা রাত। অত রাত্রিতে ঘুমে ভেঙে আসে চোখ, কিন্তু ঘুমোলে তো পড়া হয় না, তাই জাগতে হতো ঈশ্বরকে। প্রদীপের তেল চোখে মেখে যন্ত্রণায় ছটফট করতে থাকে পড়ার জন্য। আবার কখনো পথের ধারের গ্যাসের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে। তবুও সেই ছেলেই হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1841 সালে সবগুলো বিষয়ে অসাধারণ ফল করে কলেজ ছেড়ে বেরোলো সে। পণ্ডিত মশাইরা ভালোবেসেই তার নাম দিলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগরের প্রথম চাকরি হলো ফোর্ট উইলিয়াম কলেজে। কিন্তু এই শুরুতেই তার শক্ত চরিত্র দেখে একটু হকচকিয়ে গেল কর্তৃপক্ষ। বিলেত থেকে যে সিভিলিয়ানরা আসতেন, এদেশের ভাষায় পরীক্ষা না দিয়ে তাদের উঁচু কাজ পাওয়া সম্ভব ছিল না। ভালো বুঝে বিদ্যাসাগর মশাইকে করা হলো সেই পরীক্ষার পরীক্ষক। সঙ্গে সঙ্গে দেখা গেল প্রায় সব সাহেবই ব্যর্থ হয়ে হয়ে দেশে ফিরছেন। পরীক্ষায় পাশ করা শক্ত হয়ে উঠল বড়। আটাআটি একটু কম করলে হয় না? বিদ্যাসাগর সোজা ভাষায় জানালেন, না, আমাকে দিয়ে তা হয় না, না হয় ছেড়ে দেব চাকরি, অন্যায়ের প্রশ্রয় দিতে পারবো না। এর কিছুদিন পর সংস্কৃত কলেজে নিয়ে আসা হলো তাকে। সংস্কৃত কলেজে বিদ্যাসাগর মশাই এলেন, আর সঙ্গে সঙ্গে কলেজে এলো শৃঙ্খলা। এর আগে যেমন ছাত্রেরা তেমনি তাদের মাস্টার মশাইরা আপন আপন খুশি মতোই চলতেন। মুশকিল এই, বিদ্যাসাগর নিজেই মাস্টার মশাইদের কাছে পড়েছেন, তাদের কি করে শাসন করবেন তিনি? তাই কলেজের বারান্দায় চটি চটচট করে ঘুরে বেড়াতেন অবিশ্রাম। একজন একজন করে অধ্যাপক ঢুকতেন দেরিতে, আর অমনি বিদ্যাসাগর বলতেন, এই এলেন নাকি? জয়নারায়ণ তর্কম পচানন মশাইকে আবার ওটুকুও বলতে পারতেন না কুণ্ঠায়। চুপ করে দাঁড়িয়ে থাকতেন। শেষে ভদ্রলোক নিজেই একদিন ফেটে পড়লেন, তুমি যে কিচ্ছু বলো না বাপু, এতে তো মুশকিল করলে। কথা বললে তবু একটা জবাব দেয়া যেত। আচ্ছা, মরে বাঁচি, কাল থেকে সময় মতো আসবই। আগে নিয়ম ছিল সংস্কৃত কলেজে পড়তে পারবেন শুধু ব্রাহ্মণেরাই, আর কেউ নয়। কিন্তু এ কি বিশ্রী ব্যবস্থা! শিক্ষায় অনধিকারের প্রশ্ন আসে কি করে? তার এই ভাবনায় পণ্ডিতেরা হাঁ হাঁ করে ছুটে এলেন। জাতি লোভ, তার মানে তো ধর্মলোভ। চেপে ধরলেন সবাই বিদ্যাসাগরকে। তিনি বললেন, তাই নাকি? ভারী অন্যায় হচ্ছে এটা। তা শূদ্ররা যদি সংস্কৃত শিক্ষায় অনধিকারী, তো টাকার লোভে ম্লেচ্ছ সাহেবদেরই বা সংস্কৃত শেখান কেন পণ্ডিতেরা? এর আর সদুত্তর এলো না। এসব দেখে শুনে সরকার ভাবলেন, এতদিনে ঠিক লোকটি পাওয়া গেছে। যেমন একজন শক্ত সমর্থ লোক খুঁজছিলেন সরকার,
তেমনি মিলেছে, কিন্তু শক্তটা যেন বড্ডই বেশি হলো। অতটা আবার সইল না সবার। খুঁটি নাটি নিয়ে তাই কর্তাদের সঙ্গে গোলমাল চলছেই চলছেই। হিন্দু কলেজের প্রিন্সিপাল তখন কার সাহেব। কি এক দরকারে তার সঙ্গে দেখা করতে এলেন বিদ্যাসাগর মশাই। ঘরে ঢুকে দেখেন জুতো শুদ্ধ পা টেবিলে তুলে দিয়ে মহানন্দে পাইপ টানছেন সাহেব। সেইভাবেই কথাবার্তা কইলেন তার সঙ্গে। ছি ছি! রাগে ব্রহ্মারন্ধ্র জ্বলে গেল বিদ্যাসাগরের। কি অভদ্রতা! নাকি ইচ্ছে করেই করা এটা? এদেশের লোককে অপমান করার জন্য? হতে পারে, বেশ, মনে থাকলো। কদিন পরেই ঘটল উল্টো এক ঘটনা। কি এক কাজে কার সাহেবকে আসতে হলো সংস্কৃত কলেজে, আর বিদ্যাসাগর মশাই তাকে অভ্যর্থনা জানালেন চমৎকার। টেবিলের উপর পা তোলা, পায়ে তার সেই বিখ্যাত বিদ্যাসাগরের চটি, হাতে হুঁকো। হৈ হৈ পড়ে গেল। ক্ষেপে উঠলেন কর্তারা। এত বড় স্পর্ধা একটা বাঙালি পণ্ডিতের! তলব পড়ল তাঁর। কিন্তু অভিযোগ শুনে খুব বিনীত হয়ে জিজ্ঞেস করলেন বিদ্যাসাগর, অন্যায় হয়েছে? কি করে জানবো? সুসভ্য ইংরেজদের কাছে যেমন শিখেছি, ভালো বুঝে করেছি সেই কাজ। এ যে দোষের, বুঝিনি তো। সংস্কৃত কলেজে বিদ্যাসাগরের আমলে সবচাইতে বড় বদল এলো শেখাবার পদ্ধতিতে। যাই শেখাও, সহজ করে শেখাও। তাই তো তিনি তৈরি করলেন নতুন এক সংস্কৃত ব্যাকরণ। বাংলায় সেটাকেই সাজিয়ে গুছিয়ে পাওয়া গেল উপক্রমণিকা, আর তারপর বড় করে ব্যাকরণ কৌমুদী, বাংলায় লেখা। দেবভাষাকে এমন করে অপবিত্র করা! গোঁড়ার দল ভারী চটে গেল। কিন্তু কে কান দেয় সে কথায়? বাংলায় ভালো অধিকার জন্মানোর জন্য সংস্কৃত পড়া, আবার নতুন যুগের উপযোগী যথার্থ জ্ঞানার্জনের জন্য ইংরেজি জানাও দরকার। কিন্তু ইংরেজি শিখতে পারবে দেশের কজন? তাতে কি সত্যিকারের জনশিক্ষা হবে? আর শিক্ষা যদি সাধারণের মধ্যে ছড়িয়েই না পড়ল, জনশিক্ষাই যদি না হলো, তো লাভ কি? তাই বাংলা শিক্ষা একান্ত দরকার। মাত্র তারই সাহায্যে জনসাধারণের শ্রীবৃদ্ধি সম্ভব। ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান এসবই শেখাতে হবে বাংলায়। বন্ধুরা পরামর্শ করে ঠিক করলেন বাংলা আর ইংরেজি সহজে শিখবার মতো প্রাথমিক বই লিখতে হবে। প্যারীচরণ সরকার লিখবেন ইংরেজি, বিদ্যাসাগর বাংলা। লেখা হলো বর্ণপরিচয়। ছোটদের জন্য বাংলা বই আরো লিখেছেন তিনি, যেমন বোধোদয়, কথামালা। আজ এতদিন পরেও কি আর লেখা হয়েছে এমন সব সুন্দর বই? আরো করলেন অনুবাদ বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস। শেক্সপিয়ার থেকে নিলেন ভ্রান্তিবিলাস। আরো কত কত বই! সত্যি বলতে কি, বাংলা গদ্যের ইতিহাসে বিদ্যাসাগরের একটা মস্ত আসন। শুধু তো লিখে গেলেই হলো না, লেখার মধ্যে প্রাণের সঞ্চারও করতে হয়। বিদ্যাসাগরই প্রথম বাংলা গদ্যে সেই প্রাণ এনে দেন, তাকে ভরে দেন সৌন্দর্যে, ছন্দে। লেখালেখির পাশাপাশি সারা দেশের শিক্ষার কথাও তো ভাবতে হবে বিদ্যাসাগরকে। তিনি প্রস্তাব করলেন বাংলার গ্রামে গ্রামে স্কুল খোলার ব্যবস্থা করা হোক। শুধু প্রস্তাবই দিলেন না, কাজে লাগলেন সঙ্গে সঙ্গেই। 1855 আগস্ট থেকে 56 জানুয়ারি 5-6 মাসে 20টি মডেল স্কুলের প্রতিষ্ঠা হলো বিভিন্ন গ্রামে। প্রতিষ্ঠাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এক সময় এদেশে মেয়েদের প্রায় মানুষ বলেই গণ্য করা হয়নি। যদি বলো মেয়েদের পড়া শেখাও, আঁতকে উঠবে রক্ষণশীল সমাজ। তাই তাদের ঘরে আটকে রাখার ব্যবস্থায় চলে আসছিল দিনের পর দিন। কিন্তু যা চলে আসছে তাকেই মানতে হবে এমন কথা নেই। রামমোহন রায় প্রথম মনীষী, যিনি মনে করিয়ে দিলেন এ ঠিক নয়, মেয়েদেরও শিক্ষা চাই। রামমোহন রায়ের অসমাপ্ত কাজ দুহাতে তুলে নিলেন বিদ্যাসাগর।
দেশের লোককে কি করে বোঝানো যাবে সে কথা? শাস্ত্রের কথা যাদের কাছে স্রষ্টার কথা, শাস্ত্র দিয়েই বশ করতে হবে তাদের। খুঁজে বার করলেন শাস্ত্রবচন। কন্যাকে অতি যত্নের সঙ্গে পালন করতে হবে, শিক্ষা দিতে হবে, এই তো বলেছে শাস্ত্র। আর দ্বিধার কারণ কি দেশের? সেই সময় বিদ্যাসাগরের মস্ত সহায় হলেন একজন বিদেশি, ড্রিঙ্ক ওয়াটার বিটন, আমরা বলি বেথুন। 1850 খ্রিস্টাব্দে মেয়েদের জন্য একটি স্কুল খুললেন বেথুন। 1 বছর পরে বিদ্যাসাগর হলেন তার সেক্রেটারি। স্কুলের গাড়ির দুপাশে লেখা রইল মনুসংহিতার সেই শ্লোক, সমস্ত বাধা ঠেলে কলকাতায় কাজ এগিয়ে নেওয়া গেল কিছুটা। এই স্রোতটা এখন বাইরে পাঠানো চাই। গ্রামে যে বাধা আরো প্রবল হবে তা জানতেন বিদ্যাসাগর, কিন্তু এও জানতেন তিনি সংস্কারের পিছুটান শেষ পর্যন্ত ভাঙবেন, যা অমঙ্গলের তার পরাজয় হবেই হবে। এরপর নানা জায়গায় বিদ্যাসাগর একাই প্রতিষ্ঠা করলেন 35টা স্কুল, তাও মাত্র 7 মাসে। এবং স্কুলগুলি তিনি শুরু করেছিলেন নিজেরই দায়িত্বে, নিজেরই খরচে। শোনা যায় তার খুব ইচ্ছে ছিল একবার বিলেত যাবেন, আর কোনো কারণে নয়, কেবল মহারানী ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করবার ইচ্ছা ছিল, মেয়ে রাজার দেশে মেয়েদের দুঃখ ঘোচে না কেন? রামমোহন রায়ের চেষ্টায় দেশের সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। মরণের পথ বন্ধ হলো, কিন্তু জীবনের পথ হলো কই? 14 বছরের বউকে ফেলে 80 বছরের স্বামীটি মরল। তারপর না হয় পুড়িয়ে মারা হলো না তাকে, কিন্তু ওই যেভাবে বাঁচিয়ে রাখা হলো, সে কি বেঁচে থাকা? ওই বেঁচে থাকায় বিশ্বাস করেন না বিদ্যাসাগর মশাই। ঠিক করলেন তিনি শুধু বাঁচতে দিলেই হবে না, সম্ভব মতো বিধবাদের নতুন করে বিয়ে দেবার ব্যবস্থা চাই। দেশের লোক শাস্ত্র মানে, তাই শাস্ত্র খুঁজেই বার করতে হবে নজির। মনুষ্যত্বের সোজা যুক্তিতে যদি মন না ভরে তো শাস্ত্রবচনই দেখানো যাবে। শেষে একদিন পেয়েও গেলেন। হ্যাঁ, শাস্ত্রতেও বলেছে বিধবার বিয়ে নিয়ম সঙ্গত, দেশাচারী লুকিয়ে রেখেছিল তাকে। দ্বিগুণ হলো উদ্দীপনা। ভালোবাসার স্বাভাবিক বোধ যখন শাস্ত্রেরও প্রশ্রয় পেল, তখন আর ঠেকায় কে? এবার কাজ অনেক সহজ। বই লিখে যুক্তি দিয়ে শাস্ত্র শুনিয়ে লোকের এতদিনকার সংস্কার ভাঙতে হবে। লেখা হলো বিধবা বিবাহ প্রথম খণ্ড। বাবা মায়ের মত নিয়ে ছাপানো হলো সেই বই। বাদ প্রতিবাদে ভরে উঠল সমস্ত দেশ। হৈ হৈ করে ছুটে এলো গোড়া সমাজ, যেন আগুন জ্বলছে চারদিকে, আর সেই আগুনে পুড়ে যাচ্ছে পুরনো পৃথিবী। তবু যেখানেই যাও সেখানেই শুধু বিদ্যাসাগর আর বিধবা বিবাহ, হাটে মাঠে ঘাটে সর্বত্র। বেঁচে থাকুক বিদ্যাসাগর। সাধারণের অকৃত্রিম ভালোবাসা নির্ঝর ধারায় ঝরে পড়ল তার মাথায়। তবু সে মাথায় ধুলোয় লুটিয়ে দেবার চেষ্টাও কি নেই? তারা কি থামে কখনো? এই সব কিছুর মধ্যে 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই পাশ হয়ে গেল বিধবা বিবাহের আইন। বিধবা বিবাহ শেষ হতে না হতেই আরেক আন্দোলনে মেতে উঠলেন বিদ্যাসাগর মশাই। সে কথা বলার আগে একটা তালিকা শোনা যাক বরং। এক ভদ্রলোক 55 বছর বয়সে বিয়ে করেছেন 80টি। একটি 18 বছরের ছেলের 21টি বিয়ে। একজনের বিয়ে 40টি, বয়স 35। আরো মজার, একটি 12 বছরের ছেলের 5 বউ। গ্রামে গ্রামে ঘুরে এই হিসেব তৈরি করলেন বিদ্যাসাগর। এরই নাম কৌলিন্য, এর নাম ধর্ম। এর বিরুদ্ধে বিদ্রোহ করা যদি হয় পাপ, কে না চাইবে সেই পাপ করতে? আবার শুরু হলো আন্দোলন। দেশের মধ্যে ছড়িয়ে পড়ল বিদ্যাসাগরের নতুন বই বহুবিবাহ। আইন করে বহুবিবাহ বন্ধ করা হোক, এই আবেদন পৌঁছলো সরকারের কাছে। আইন হলো না, তবু একদিক থেকে জিত হয়ে রইল বিদ্যাসাগরের। আন্দোলনের পরোক্ষ ফল না ঘটে পারল না,
সাহস বাড়ল লোকের। কৌলীন্য প্রথার সাংঘাতিক চেহারাটা চেনা জানা হয়ে রইল সকলেরই মনে। সেটাও তো কম লাভ নয়। ঘোর মন্বন্তর লেগেছে দেশে। সে যে কি চেহারা, আজ আর তা কাউকে বিশেষ করে বুঝিয়ে বলতে হয় না। সব দিকে ছড়িয়ে আছে মৃত্যু আর ক্ষুধা। সেই আর্তনাদের মাঝখানে কোমর বেঁধে নেমে পড়লেন বিদ্যাসাগর। এখন আর অন্য কোনো কাজ নয়, নিজ গ্রামে ফিরে এসে নিজেরই দায়িত্বে খুললেন অন্নসত্র। যত টাকা খরচ হয় হোক, একজনও যেন অভুক্ত না থাকে। শরণার্থীদের যদি কেউ অযত্ন অশ্রদ্ধা করে, এই ভয়ে বিদ্যাসাগর মশাই নিজের হাতে বসে বসে তাদের রুক্ষ চুলে তেল মাখিয়ে দিচ্ছেন। ঘরে থাকলে যে স্নেহ আর যত্ন তারা পেত, আজ ঘর নেই বলেই পাবে না তা? সেটা তো হতে পারে না। তারা বলল, দয়ার সাগর, দয়ার সাগর। তিনি বলতেন, তোমাদের মতো ভদ্র বেশধারী আর্য সন্তানদের চাইতে আমার অসভ্য সাঁওতাল ভালো লোক। কর্মাটারে শেষ বয়সে সেই সাঁওতালদের নিয়েই থাকতেন তিনি। ক্লান্তি দূর করার জন্য এসেছিলেন এই দূর প্রান্তে। কিন্তু বিশ্রাম আর হয় কি করে? নানা জায়গা থেকে খাবার এনে তাদের মধ্যে বিলোন আর তৃপ্তিতে ভরে ওঠেন। আর শিক্ষক বিদ্যাসাগর এই সাঁওতাল পল্লীতেও একটি স্কুল খুলে তবে ছাড়লেন। তারা বলল, দয়ার সাগর, দয়ার সাগর। ঘোর গরমের দুপুর। বৈঠকখানায় বড় বড় মানুষেরা নানা তর্কে সময় কাটাচ্ছেন। বিদ্যাসাগর মশাইও আছেন তাদের সঙ্গে, ওপরে টানা পাখা। হঠাৎ গলদঘর্ম এক চাপরাশি এসে হাজির। সরকারি চিঠি বিদ্যাসাগরের জন্য, জরুরি। চিঠির জন্য বিন্দুমাত্র ব্যস্ত না হয়ে বিদ্যাসাগর তাকে টেনে আনলেন পাখার নিচে। বললেন, বসো, বিশ্রাম করো। সে বেচারা তো ভয়ে অস্থির। জ্ঞানীগুণীদের মধ্যে সে, কিন্তু না বসেও উপায় নেই। এটা কিন্তু ভালো লাগলো না অন্যদের। তাঁরা বললেন, এটা ঠিক নয়, এমন করলে তাদের সম্ভ্রম নষ্ট হয়। শুনে সেই সম্ভ্রান্ত ব্যক্তিদের বললেন, যদি এখনকার সভ্যতা মতো মাইনের বিচার করেন তো বলি, আমার বাবা একসময় 5 টাকায় কাজ করতেন। আপনাদের অনেকের বাবাই করতেন বোধহয়, তবে কি তাঁদেরও ঘৃণা করব? মানুষ হয়ে জন্মানোটাই মানুষের পরিচয়। মনুষ্যত্বের হিসেব কি তার কুলশীল বিচার করে, না তার পদমর্যাদার ঠিকানা নেয়? আজ সে কথা আমাদের দুবার বুঝিয়ে বলতে হয় না হয়তো, কিন্তু সেদিন তো আজ ছিল না। 1891 খ্রিস্টাব্দ 29শে জুলাই। শেষ হলো একটা জীবনের ইতিহাস, শেষ হয়ে এলো একটা শতাব্দীর ইতিহাস। কিন্তু থেকে গেল উত্তরাধিকার। সেই দায়িত্ব বয়ে নিয়ে চলবে না আর একটা শতাব্দী। সারা জীবন তার তপস্যা ছিল মানবতার, তপস্যা মুক্তির। অন্য অর্থে আজ আমরা স্বাধীন, কিন্তু কোথায় সেই মুক্তি, জীবনের মুক্তি, মানুষের মুক্তি, যা চেয়েছিলেন বিদ্যাসাগর? কে তুলে নেবে সেই তাঁর অসমাপ্ত কাজের ভার? সে ভার তোমাদের সবার, সে ভার আমাদের সবার।